প্রফেসর ইউনূস তার শাসনামলে ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিলেন। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রাষ্ট্রপতির তরফ দিয়ে, রাষ্ট্রপতির বরাত দিয়ে সংসদে এমন কথাও বলেছিলেন যে আমি মহামান্য রাষ্ট্রপতিকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এই সকল অধ্যাদেশ কি দিতে পারেন। মহামান্য রাষ্ট্রপতি বলেছিলেন আমি তো পারি না, কিন্তু আমাকে পারতে বাধ্য করছে। অর্থাৎ প্রফেসর ইউনূস গায়ের জোরে জবরদখল করে রাষ্ট্রপতির এই প্রতিষ্ঠানটাকে, চেয়ারটাকে ব্যবহার করে একের পর এক অধ্যাদেশ দেওয়ার মেটিকুলাস কর্মকাণ্ড করে গিয়েছিলেন। অতঃপর আজকে সংসদে তার দেয়া অধ্যাদেশের কিছু অধ্যাদেশ সংসদে উত্থাপিত হলো। বিতর্কের মুখে পড়ে থাকলো অন্তত ৩৫টি অধ্যাদেশ, যার মধ্যে গণভোট অধ্যাদেশও রয়েছে। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ আজকে সংসদে উপস্থাপন করা হয়েছে হুবহু। বাকি যে ৩৫টি অধ্যাদেশ, সেই ৩৫টি অধ্যাদেশের ভাগ্য ঝুলে থাকলো। ৪টি সরাসরি বাতিল হয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে, ১৬টি সংশোধন করে উপস্থাপন করা হবে, আরও বাকি 15টি আরও অধিকতর সংশোধনের জন্য পরবর্তীতে আলোচনা করা হবে। এরকম অবস্থার মধ্যে ফেলে রাখা হয়েছে। এরকম অবস্থা যখন সংসদে আসলো, সংসদে যখন ৯৮টি অধ্যাদেশ মাত্র প্রফেসর ইউনূসের জারি করা অধ্যাদেশ উপস্থাপন করা হলো, তখন বিরোধী দল থেকে আন্দোলনের ডাক দেয়া হলো। তাহলে কি সত্যি রাজপথ উত্তপ্ত হচ্ছে? যেটা আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম, বিরোধী দল আন্দোলনে যাচ্ছে, সেটাকে মোকাবেলা করবে কিভাবে বিএনপি। চলুন একটু জেনে দেখি অধ্যাদেশ কোনগুলো সংসদে উপস্থাপিত হলো না, কোনগুলো বাতিল হয়ে গেল। এর ফলে প্রফেসর ইউনূসের কোন কোন কর্মকাণ্ড বিতর্কের মধ্যে পড়বে, সেগুলো একটু আলোচনা করে দেখার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন। চলে যাচ্ছি মূল আয়োজনে। বলছিলাম অধ্যাদেশের কথা। ৯৮টি অধ্যাদেশ সংসদে আজকে উত্থাপিত হলো। বাকি ৩৫টির মানে ভাগ্য ঝুলে থাকলো। 4টি বাতিল হয়ে যাচ্ছে, এটা নিশ্চিত। 16টা 15টা বিভিন্ন ধাপে আরও সংশোধিত হয়ে সেগুলো পরবর্তীতে উপস্থাপিত হতে পারে, এরকম ঘোষণা সংসদে আসলো। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ৯৮টি অধ্যাদেশ সংসদে হুবহু উপস্থাপন কিংবা উত্থাপন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩ অধ্যাদেশের ৯৮টি উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে 15টি সংশোধিত আকারে ও 16টি পরবর্তীতে যাচাই বাছাই এবং 4টি এখনই বাতিল করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। তার মানে কি দাঁড়াচ্ছে? 15টি, মানে এই ৯৮টির বাইরে 15টি সংশোধিত আকারে পরবর্তীতে উপস্থাপিত হবে, 16টি পরবর্তীতে আরও যাচাই বাছাই করে উপস্থাপিত হবে এবং 4টি এখনই বাতিল করে দেয়া হচ্ছে। 4টি একেবারে কোনোদিনই উপস্থাপিত হবে না। কি কি আছে সেগুলোর মধ্যে একটু মানে এই বিশেষ কমিটির সভাপতি হচ্ছে জয়নাল আবেদিন, তিনি এই সভাপতিত্ব করেছেন। অন্যান্য সদস্যরা মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই রয়েছেন, আইনমন্ত্রীও রয়েছেন। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে 20টি অধ্যাদেশ উত্থাপিত হচ্ছে না, সে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিশেষ কমিটির বিরোধী দলের 3 সদস্য। এর আগে জাতীয় সংসদের বিশেষ কমিটি 16টি অধ্যাদেশ এখনই বিল আকারে উপস্থাপন না করার পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে অধিকতর শক্তিশালী করে নতুন বিল আকারে সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়। কমিটির প্রেরিত ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে, 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 16টি সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে এবং 4টি বিল অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই বিল আনয়নের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এগুলো বাতিল করা হবে, এই বিল আনার সুপারিশ করা হয়েছে। এভাবেই আজ বিশেষ কমিটির সভাপতি জয়নাল আবেদিন জাতীয় সংসদের বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করেছেন। যে 16টি অধ্যাদেশ এখনই বিল আকারে উপস্থাপন করা হচ্ছে না,
যেগুলো মানে আংশিক মানে সংশোধন করা হচ্ছে কিংবা কিছু বাতিল করা হচ্ছে, তার মধ্যে রয়েছে গণভোট অধ্যাদেশ 2025, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, রাজস্ব নীতি অধ্যাদেশ 2025, অনেক অধ্যাদেশ রয়েছে। এই 16টি মানে পরবর্তীতে অধিকতর সংশোধন করে এগুলো পরবর্তীতে আলাদা বিল আকারে আসবে, এরকমটা বলা হয়েছে কমিটির পক্ষ থেকে, যার মধ্যে গণভোটও বাতিল হয়ে যাবে এরকম ধারণায় আমরা বিএনপির পক্ষ থেকে পাচ্ছি। মানে সংশোধিত হলেও মানে সংশোধিত আকারে যদি উপস্থাপন করাও হয়, তবুও গণভোটের যে রায় বাস্তবায়নের ব্যাপার সেটা বাস্তবায়ন হচ্ছে না, এটা আমরা জানি। এছাড়া 4টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আকারে উপস্থাপনের কথা বলা হয়েছে, যে 4টা একেবারে বাতিল হয়ে যাচ্ছে, প্রথম ধাক্কাতেই বাতিল করে দেওয়া হচ্ছে। সেগুলো হচ্ছে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ 2024, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ 2026। এগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং বাতিল হয়ে যাওয়ার তালিকায় আরও 16টি রয়েছে, যেগুলো আপাতত কৌশলগত কারণে বলা হচ্ছে যে অধিকতর সংশোধনের মাধ্যমে পরবর্তীতে আরও শক্তিশালী বিল হিসেবে উপস্থাপন করার সুপারিশ করেছে কমিটি। তার মানে এই 16টা এবং ওই 4টা 20টা পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই আমরা দেখছি, আর 15টা বাকি 15টা সংশোধিত আকারে উপস্থাপন করা হবে, যেটা প্রফেসর ইউনূস অধ্যাদেশ হিসেবে ঘোষণা করেছিলেন। সেই হুবহু ব্যাপার থাকছে না, বিএনপি তার মানে সুবিধা মতো ইচ্ছা মতো সংশোধন করে এটা উপস্থাপন করছে। তার মানে প্রফেসর ইউনূসের জারি করা অধ্যাদেশের মধ্যে 133-এর মধ্যে মাত্র 98টা সমর্থন পেল বিএনপি সরকারের, বাকিগুলোর ভাগ্য এখন ঝুলে গেল। এবং গণভোট যে মানে অধ্যাদেশ সেটা যে উপস্থাপন হবে না এবং সেটা যে বাতিল হয়ে যাবে সেটা আমরা আগেই জানি, এবং সেই প্রেক্ষিতেই গতকালকেই বিরোধী দলের ঘোষণা ছিল যে আজকের পরে আন্দোলনের তারা ডাক দেবে এবং আন্দোলনের তারা ডাক দিয়েছে। এই প্রথম আলো শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় জোট। আজকে 11 দলীয় জোটের একটা বিশেষ সভা হয়েছে, সেই সভায় আন্দোলনের বিস্তারিত আলোচনা হয়েছে। আপাতত তারা শনিবারে বিক্ষোভ সমাবেশের এই ঘোষণাটা দিয়েছে, তারা আরও বড় আকারে তীব্র আকারে আন্দোলন করতে চাইছে যদি গণভোট অধ্যাদেশ সংসদে পাশ না হয়। গণভোট অধ্যাদেশ সংসদে পাশ হবে না, এটা পুরনো কথা, পুরনো ব্যাপার, আমরা জানি সেটা হবে না। সেটা সংশোধিত আকারে হোক আর যে আকারেই হোক, এই 30 দিনের মধ্যে যদি এটা মানে পাশ না হয়, 12 এপ্রিলের মধ্যে যদি এগুলো সংসদে উত্থাপিত না হয় এবং পাশ না হয়, তাহলে অটোমেটিকলি এগুলো বাতিল হয়ে যাবে। সুতরাং পরবর্তীতে সংশোধিত আকারে নতুন বিল কি আসছে সেটা সংসদের যে নিয়মিত কার্যক্রম, সংসদ যে ইচ্ছা করলে যে কোনো আইন তৈরি করতে পারে 2/3 সংসদ সদস্যদের ভোটের ভিত্তিতে, সেই ব্যাপারটা একটা কমন ব্যাপার। সুতরাং পরবর্তীতে সংসদ এই ব্যাপারগুলো আলাদাভাবে নতুনভাবে সংসদের নতুন কার্যক্রম হিসেবে যেগুলো উপস্থাপন করতে চাইছে, সেগুলো আদতে প্রফেসর ইউনূসের অধ্যাদেশ হিসেবে উপস্থাপিত হবে না। প্রফেসর ইউনূসের অধ্যাদেশের মধ্যে ভাবা হচ্ছিল যে 10-15টি অধ্যাদেশ বাইরে থাকবে, বাকি সবগুলোই গ্রহণ করা হবে, কিন্তু এখন আমরা দেখছি 35টি অধ্যাদেশ বাদ রাখা হলো, মাত্র 98টি উত্থাপন করা হলো। এতে করে বিরোধী দল আরও বেশি ক্ষেপবে, তারা আরও বেশি আন্দোলনের কথা বলবে। কিন্তু যতই আন্দোলনের কথা বলুক না কেন, সংসদের মানে নতুন সরকারের মেয়াদ যখন মাত্র 1.5 মাস, তখন আন্দোলন করে জনগণকে সম্পৃক্ত করা এটা খুব একটা সহজ কাজ হবে না। এবং এই কাজের পেছনে যদি প্রফেসর ইউনূসের আগের মতো বিশ্বের শক্তিশালী কোনো মহলের মেটিকুলাস ডিজাইন না থাকে, তাহলে বাংলাদেশের একক রাজনৈতিক দল কিংবা 2-4টা রাজনৈতিক দলের শুধুমাত্র আন্দোলন দিয়ে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলা এটা সম্ভব নয়, যে সরকার কিনা আবার 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় প্রফেসর ইউনূসের
কার্যক্রম নিয়ে আলোচনা থামছেই না। আজকে কালের কণ্ঠ যে ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছে, তারপরে প্রফেসর ইউনূসের আলোচনা সর্বত্র আবার চলে গেছে। এবার অধ্যাদেশের আলোচনা আবারও মানে শক্তপোক্তভাবে যখন শুরু হলো, তখন আপনার কাছে কি মনে হচ্ছে এই সকল অধ্যাদেশ যেগুলো বাতিল হয়ে যাচ্ছে, তার পরিণাম প্রফেসর ইউনূসের দিকেও কি কিছুটা যাবে? একটা জিনিস আপনারা খেয়াল করেন যে অন্তর্বর্তী সরকারকে বা ইউনূস সরকারকে কি পরিমাণ একটা ধাক্কা দিল বিএনপি সরকার, যে 133টার মধ্যে 20টা অধ্যাদেশ সেটা মানে অনুমোদন হচ্ছে না এই চলতি অধিবেশনে, এবং এটার মেয়াদও পার হয়ে যাবে। গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারক নিয়োগ এবং সহ 4টা অধ্যাদেশ এবং 16টি অধ্যাদেশের ক্ষেত্রে সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তী সময় যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উপস্থাপনের সুপারিশ করা হয়। গুম প্রতিরোধ প্রতিকার আছে, গণভোট আছে, জাতীয় মানবাধিকার আছে, দুর্নীতি দমন কমিশন আছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে করা জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা অধ্যাদেশ সহ 98টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। 98টা হয়েছে, আর বাকিগুলি হয়নি। এখানে আমি বারবার বলছি যে বড় ভুলটা কোথায়? বড় ভুলটা হচ্ছে যে কোনোভাবেই উচিত হয়নি অন্তর্বর্তী সরকার তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিটা স্তরে দরকার ছিল একটা রাজনৈতিক লিয়াজো কমিটির সহায়তা গ্রহণ করা। যেমন তিনি মাঝে মধ্যে ডাকতেন না, যখন বিপদে পড়তেন বিএনপি, জামাত এবং এনসিপি কে ডাকতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছিলেন যে তিনি তো আমাদেরকে ডাকেন না, যখন তিনি ঝামেলার মধ্যে পড়েন, অসুবিধার মধ্যে পড়েন, তখন তিনি আমাদেরকে ডাকেন। কিন্তু এটা কি উচিত? এটা বোঝা দরকার যে তারা একটা অন্তর্বর্তী দায়িত্ব নিয়ে আসছে। সেটা কি? দেশের যেই শাসনতান্ত্রিক সংকট, একটা নির্বাচিত সরকার বা ধানাই পানাই সরকার, যাই হোক না কেন, একটা সাংবিধানিক সরকার যখন নাকি সবাইকে ফেলে পালায় চলে গেল, তখন একটা সংকট তৈরি হলো। সেই সংকটে একটা সরকার আসলো। সেটা রেগুলার সরকার না, সেটা অস্থায়ী সরকার, সেটা অন্তর্বর্তী সরকার, সেটা কেয়ারটেকার সরকার, যাই বলেন না কেন, সেই সরকার কোনোভাবেই তার মতন করে চলতে পারে না। প্রথম কথা হলো যে সময়সীমাটা খুব গুরুত্বপূর্ণ, যে তুমি কতদিন থাকবা। বেশি দিন থাকবা তো ওই 111-এর মতন আওলায় যাবে। তাহলে মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাচিত সরকার পালায় গেছে, হাসিনার নির্বাচিত সরকার পালায় গেছে, জাল জালিয়াতির ভোট হোক আর যাই হোক না কেন পালায় গেছে। এখন যেহেতু পালায় গেছে, সুতরাং দ্রুত বেগে তুমি নির্বাচন করো। নেপালের দৃষ্টান্ত অনুসরণ করা দরকার ছিল, কারণ নেপালের যে রাজনৈতিক জ্ঞান বুদ্ধি, তার থেকে তো আমাদের দেশের এই 54 বছরে আমাদের এই বুদ্ধিজীবীদের জ্ঞান বুদ্ধি তো আরো বেশি হওয়ার কথা ছিল। কিন্তু তারা সেটা না করে তারা এমন একটা কায়দা করলো যে আমরাই সব ঠিকঠাক করে দেব, তারপরে যেই নির্বাচন হবে, পার্লামেন্ট আসবে, তারা ওই তাদের ঠিকঠাক করা জিনিসগুলো পরিচালনা করবে। এত সোজা। আওয়ামী লীগ মানবে? অন্তত দুইটা প্রধান বড় দল, তাদের একটা ইগোর ব্যাপার আছে, সেটা তো মানবে না। আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ, আজকে এই যে একটা ধাক্কা খাইলো, এটা তো ডক্টর ইউনূসের জন্য লজ্জা। তাহলে এই অধ্যাদেশগুলো কি করতেছে? কোন কোন অধ্যাদেশ? ওই যে সালাউদ্দিন আহমেদ বলছেন না পার্লামেন্টে, আপনি কি আদেশ জারি করতে পারেন? তিনি বলছেন কি, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আমি পারি না, কিন্তু পারতে হয়েছে। তার মানে এটা একটা অসহায়ত্ব। এই যে 133টা অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলোর প্রতিটা যখন কি অধ্যাদেশ আকারে উপস্থাপন করা দরকার ছিল, তখন তার একটা ছোট্ট কমিটি, মানে গুরুত্বপূর্ণ নেতাদের 3-4 জনের বা 5 জনের একটা কমিটি করে দেয়া, সেই কমিটি পর্যালোচনা করবে, সরকারের সাথে বসে তাদের কাছে বলবে যে আমরা এই করতে চাচ্ছি। তো সেখানে যেগুলি অ্যাকসেপ্ট মানে গ্রহণযোগ্য হবে সেগুলি করবে, আর যেগুলি হবে না সেগুলি নির্বাচিত সরকারের জন্য ওয়েট করবে। কিন্তু সেটা কোনো কিছু মানে নাই, তার মতন করে গেল। তারপর দেখেন মাইলস্টোনে যখন হলো, তখন যখন ছেলেবেলের সচিবালয়ের মধ্যে ঢুকে গেল, তখন আবার তাদেরকে
মানে ডাকার প্রয়োজন হলো। এইভাবে নিজের মতন করে চললো, প্রেসিডেন্টকে থোড়াই কেয়ার করলো। হ্যাঁ, পারতে হয়েছে, আপনি পারেন না, পারি না, আমাকে পারতে হয়েছে। এই যে একটা সমন্বয়হীনতা, বিশৃঙ্খলা, এইগুলি আজকে তার মাসুল দিচ্ছে জাতি, দেশ। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, ভুল বুঝাবুঝি, কাদা ছোড়াছড়ি, সবগুলো হলো কিন্তু ইউনূস সরকারের এই যে প্রলম্বিত শাসন এবং তার মতন করে চলার যে চেষ্টা, তার একটা খেসারত হলো। কিন্তু যদি একটা রাজনৈতিক লিয়াজো কমিটির মাধ্যমে যদি মানে তারা যদি একটা সাচিবিক সাপোর্টটা দিয়ে যেত এই প্রতিটা অধ্যাদেশের ক্ষেত্রে, আজকে কিন্তু ইউনূস সরকারকে লজ্জায় পড়তে হয় না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার বাসায় বসে বা অফিসে বসে টিভিতে কি দেখছেন যে তার যে 133টা অধ্যাদেশ দিচ্ছে তার মধ্যে 20টাই নাই, এবং তার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ। এটা লজ্জার। এর থেকে শিক্ষা হলো এই যে কোনোভাবেই অনির্বাচিত, অসাংবিধানিক সরকার বেশি দিন থাকতে নেই। তাদের উপর অর্পিত দায়িত্বটা হচ্ছে দ্রুত নির্বাচন করো, কারণ বাংলাদেশে একটা হলো গণতান্ত্রিক সিস্টেম। নির্বাচিত সরকার ছাড়া দেশে বিদেশে কোনো মর্যাদা থাকে না, আইন শৃঙ্খলা থাকে না, অর্থনীতি থাকে না, এবং প্রতিটাই কিন্তু ঘটলো ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে। এবং আজকে চরমভাবে লজ্জা পাচ্ছে প্রতি মুহূর্তে। কারণ কি বলছে সালাউদ্দিন আহমেদ ডক্টর ইউনূসকে, যে প্রতারণার শামিল, তার মানে প্রতারক হিসেবে ইউনূস সরকারকে আখ্যায়িত করেছে বিএনপির একজন প্রভাবশালী নেতা। এটা অত্যন্ত লজ্জার, বেদনার। এই কারণে দেখেন ডক্টর ইউনূসের নাম আজকাল কেউ কিন্তু নেয় না, যেমন নেয় না শেখ হাসিনার, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই পক্ষই যেন এক কাতারে সামিল হয়েছে।